হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2023 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর হাইলি বীর আইলে কারবুসু মানে এ ফ্যামিলি নাইটমেয়ার মুভির পার্ট 1-এর ভয়ঙ্কর কাহিনীটি। এই কাহিনীটি আতঙ্ক ছড়ানো সত্য ঘটনা কেন্দ্রিক ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত একটি হরর মুভি। মুভির দুটো পার্ট এখনও পর্যন্ত রিলিজ হয়েছে। আমি এই মুভির পার্টকে একে একে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় 1997 সালের বারাস গ্রামকে দেখিয়ে, যেখানে কামাল নামে একজন ব্যক্তিকে আমরা দেখি যে দুশ্চিন্তা ভরা মুখে একলা বসে আছে। তার দুশ্চিন্তার কারণ হলো তার বড় দাদা হাসান, যে কিনা কামালের প্রেমিকা খাজিদাকে বিয়ে করেছিল, আর সেই কারণেই কামাল প্রচণ্ড রেগেছিল। অপরদিকে খাজিদাও হাসানকে বিয়ে করতে রাজি ছিল না। তাই কামাল এক কালা জাদুকরের সাহায্য নিয়ে শয়তান জিনদের সঙ্গে একটা চুক্তি করে। কালা জাদুকর বলে, তোমার ভাই হাসান মরে গিয়ে পথ থেকে সরে যাবে আর খাজিদা তোমার হবে। এর বিনিময়ে কুরবানি দিতে হবে তোমার প্রথম সন্তানকে। কামাল সেই ভয়ঙ্কর চুক্তি মেনে নিয়েছিল। যাই হোক, কিছু সময় পর হাসানের মৃত্যু হয়ে যায়, যেমনটা চুক্তিতে উল্লেখ ছিল। আর তারপর খাজিদার সঙ্গে কামালের বিয়ে হয়ে যায়। কিন্তু সেই শয়তান জিন তখনও কামালকে দেখা দিয়ে বিভ্রান্ত করছিল, কারণ সে চুক্তি অনুযায়ী তার সন্তানের বলি তখনও দেয়নি। কিন্তু আজ সে নিজের ইচ্ছার বিরুদ্ধে তার বলি উৎসর্গ করতে উদ্যত হয়েছে। আমরা দেখি খাজিদা আবারও গর্ভবতী হয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, আর কামাল তার ছেলেকে সঙ্গে করে লণ্ঠন হাতে বাড়ির বাইরে উপস্থিত হয়েছে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে হত্যা করবে বলে। কামাল তখন সেই শয়তান জিনের দ্বারা বশীভূত ছিল, তাই সে অবুঝের মতন ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। মৃত্যুর পূর্বে ছেলেটা বলেছিল, কি করছো বাবা, আমাকে ছেড়ে দাও। কিন্তু কামাল ছাড়েনি। সে বলেছিল, আমাকে এটা করতেই হবে, মাপ করে দিও। ছেলের শরীর নিথর হয়ে লুটিয়ে পড়তেই কামাল নিজের চেতনা ফিরে পায়। সে অস্থির হয়ে ওঠে ও গভীর অনুশোচনায় একসময় সে ফাঁসির দড়িতে ঝুলে আত্মহত্যা করে। অপরদিকে খাজিদা সেই খবর পেয়ে মর্মান্তিকভাবে ভেঙে পড়ে। এর মানে কামাল তার নিজের ইচ্ছায় ছেলের বলি দেয়নি, বরং শয়তান জিন কামালকে দিয়ে তার উদ্দেশ্য পূর্ণ করেছিল। এরপর কাহিনী 2022 সালে ইস্তাম্বুল শহরে বসবাসকারী ডামলা নামে একটি মেয়েকে দেখিয়ে শুরু হয়। ডামলার বান্ধবী এমব্রো অতীতের একটা সমস্যার কথা তুলে প্রশ্ন করে, এখনও তোমার সমস্যা আছে ডামলা? উত্তরে ডামলা বলে, মানিয়ে নিচ্ছি। আসলে ডামলা মানসিকভাবে বেশ কিছুদিন ধরেই অসুস্থ আছে, যে কারণে সে আজও ওষুধ খায়, কিন্তু খুব একটা কাজ হয় না। আসলে ডামলা মাঝে মধ্যেই অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, যার অস্তিত্ব বাস্তবে নেই। তাই তার বান্ধবী তাকে একটা ওঝার নাম্বার দিয়ে বলে যোগাযোগ করতে। উনি এই ধরনের সমস্যার সমাধান করে থাকেন। এরপর যখন ডামলা নিজের ফ্ল্যাটে ফিরে যাচ্ছিল, তখন বন্ধ লিফটের মধ্যে থেকে অদ্ভুত এক দরজা ধাক্কানোর শব্দ হতে থাকে, যেন চলন্ত লিফটের মধ্যে কেউ প্রবেশ করতে চাইছে। এমন সময় লিফটের আলো অফ হয়ে যায়। ডামলা ভয়ে ভয়ে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট অন করে, আর সে দেখে লিফটের মেঝেতে একটা ভয়ঙ্কর দেখতে বাচ্চা ছেলের লাশ পড়ে আছে, যে কষ্ট করে বলছে বারাস নামের একটা গ্রামে যেতে। কাহিনী শুরুতে যে গ্রামের কথা বলা হয়েছিল, সেই দৃশ্য দেখে ডামলা এতটাই ভয় পেয়ে যায় সে নিজেকে সামলাতে পারে না। অল্পক্ষণ পরেই লিফটের লাইট অন হলে সে বুঝতে পারে এটা তার একটা ভ্রম ছিল। এরপর লিফট থামতেই সে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। রাতে ডামলা তার স্বামী জিমকে সব কিছু খুলে বলে। ইস্তাম্বুল শহরে ডামলা তার স্বামীর সঙ্গেই থাকে। সব কথা শুনে তার স্বামী বলে, এই সব নিয়ে ভেবো না, এগুলো তোমার মনের ভুল। সেই কথায় ডামলা প্রচণ্ড রেগে যায় ও চিৎকার করে বলে ওঠে, নিজেকে রুগী ভেবে ভেবে আমি ক্লান্ত। ওষুধ খাও, এটা করো, ওটা করো, তুমি এই সব কিছু আমার মাথায় ঢুকিয়ে দাও। একই কথা প্রতিদিন বলো, তোমার খারাপ লাগে না? জিম কথা না বাড়িয়ে শুতে চলে যায়, কিন্তু ডামলা জানে এগুলো তার ভ্রম নয়। এই সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাই পরদিন সকালে ডামলা তার বান্ধবীর কথা মতো সেই ওঝার সঙ্গে দেখা করতে যায়। ওঝার নাম মিস্টার নুরুল্লাহ। সে ডামলার সমস্যার কথা শুনে জিজ্ঞাসা করে, ছেলেটাকে তুমি চেনো? উত্তরে ডামলা বলে, না,
তবে ছেলেটা এমনভাবে কথা বলছিল যেন সে আমাকে চেনে। তখন ওঝা ডামলাকে বুঝিয়ে বলে, অন্তরে ভয়কে ঢুকতে দিও না, ভরসার সাথে বিশ্বাসকে গুলিয়ে ফেলো না। এই বিষয়টাকে বুঝতে হবে আসলে তারা কি চায়। এই কথা বলে ওঝা তার বৃদ্ধ দৃষ্টিহীন মাকে নিয়ে আসে ডামলার সামনে। তারপর ডামলা 2 হাতকে তার মায়ের হাতের উপর সযত্নে রেখে বলে, আমার মায়ের চোখের দিকে তাকাও, ভয় নেই, মা অন্ধ, চোখ সরাবে না, তার চোখের অন্ধকারকে দেখো, অন্ধকারই সত্য লুকিয়ে আছে। ডামলা এক দৃষ্টিতে চেয়ে থাকে ওঝার মায়ের দিকে। ঠিক তখনই ডামলা কোনো অদ্ভুত পরিবর্তন দেখতে পায় ওঝার মায়ের চোখে। আর এই ব্যাপারটা লক্ষ্য করতেই ওঝা কিছুটা বুঝতে পারে তার সাথে এগুলো কেন ঘটছে। ওঝা বলে, কেউ একজন তোমাকে দোয়া দিচ্ছে, এতদিন সে তোমাকে রক্ষা করে এসেছে, কিন্তু এখন তার শক্তি কমে আসছে। ডামলা জানতে চায় কে সে। নুরুল্লাহ ওঝা বলে, তাকে কেবল তুমি খুঁজে বের করতে পারবে। আবার কিছু বাজে জিনিস আছে যারা অনেক ধৈর্য ধরেছিল, তারা পুরো জীবনভর অপেক্ষা করেছে তাদের চুক্তি সম্পূর্ণ করতে। সময় হলে সবই জানতে পারবে, তবে ভয় পেয়ে কখনো চোখ বন্ধ করবে না। যা দেখবে সেটাই তোমাকে পথ দেখাবে। এই বিষয়ে মুখোমুখি না হলে তুমি টিকতে পারবে না। এরপর ডামলা বাড়ি ফিরে এসে সব কথা তার স্বামীকে বলে, কিন্তু তার স্বামী জিম কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তাই সেই বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে জিম বলে, দেখো সোনা, আগামীকাল 1 সপ্তাহের জন্য আমি বার্সা যাব অফিস মিটিংয়ে, তুমি আমার সাথে চলো, তোমার ভালো লাগবে। কিন্তু ডামলা যেতে রাজি হয় না, কারণ তারও অফিসের কাজ আছে। এরপর রাতে আবারও ডামলা একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে নুরুল্লাহ ওঝার মায়ের কানের খুব কাছে সেই অদ্ভুত দেখতে বাচ্চাটা দাঁড়িয়ে ফিসফিস করে কিছু বলছে। আর হঠাৎ তারা দুজন ডামলার দিকে চেয়ে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ডামলার ঘুম ভেঙে যায়। সে দেখে সব কিছুই পূর্বের মতন স্বাভাবিক আছে। তখনই আমরা দেখতে পাই তার হাতে একটা কালো দাগকে। আসলে টার্কিশ লোককথা অনুযায়ী সেই কালো দাগ কোনো অভিশাপের ইঙ্গিত দিয়ে থাকে। যাই হোক, এরপর ডামলার কিছুতেই আর ঘুম আসছিল না। তাই সে ল্যাপটপে গুগল ওপেন করে সেই বাচ্চার বলা বারাস নামের সেই গ্রামটাকে খুঁজতে থাকে, যেখানে সে একটা জায়গার খোঁজ পায়। অপরদিকে তখন আমরা একটা দৃশ্য দেখতে পাই, যেখানে একজন বৃদ্ধ মহিলা হাতে চেন বাঁধা অবস্থায় ঘরে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ঘরের দেওয়ালে কামাল ও তার বাকি পরিবারের ছবি ঝুলে আছে। সেই মহিলাটি ছিল আসলে খাজিদা। পরদিন সকালে জিম ডামলাকে বিদায় জানিয়ে 1 সপ্তাহের জন্য অফিসের কাজে চলে যায়। তখনই ডামলার বান্ধবী এমব্রো কল করে জানায় যে ওঝা নুরুল্লাহ তাকে ফোন করে জানিয়েছে যে গত রাতে তার মা মারা গেছে। মৃত্যুর আগে তার মা বলে গেছে ডামলা যেন অতি দ্রুত সেই গ্রামে যায়। ডামলা যাওয়ার কারণ জানতে চাইলে এমব্রো কিছুই বলতে পারে না। এরপর ডামলা আবারও তার ল্যাপটপে সেই জায়গার লোকেশন দেখে নিয়ে বেরিয়ে পড়ে বারাস গ্রামের দিকে। এরই মধ্যে আমরা বারাস গ্রামের এক বৃদ্ধ মহিলাকে দেখি, যে তখন ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘরের জিনিসপত্র অদ্ভুতভাবে কাঁপতে থাকে ও শব্দ করে মেঝেতে পড়ে যায়। মহিলার ঘুম ভাঙলে আমরা বুঝতে পারি উনি কিছু তো নিশ্চয়ই জানেন। ডামলা যখন বারাস গ্রামে পৌঁছায় তখন রাত হয়ে গেছে। গ্রামটা ছিল জঙ্গলে ঘেরা। সে একজনের সঙ্গে কথা বলে সেখানে থাকার একটা রুমের ব্যবস্থা করে নেয়। বাড়ির মালিকের নাম ছিল উইসেল। আর আমরা এইমাত্র যে বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম সে উইসেলের মা হানিফা ছিল। ডামলা ঘরে প্রবেশ করতেই উইসেল বলে, বাড়িটা অনেক পুরনো, কিন্তু আমি সব পরিষ্কার করে রেখেছি। আজকাল খুব বেশি লোক এখানে আসে না। এই জঙ্গলের মাঝে এসে তারা করবেই বা কি? গ্রামে এখন অল্প কিছু মানুষ বাস করে, বেশিরভাগই দারিদ্রতার জন্য গ্রাম ছেড়ে পালিয়েছে। তবে গরমকালে শহর থেকে লোক ঘুরতে আসে। কাছেই একটা পাহাড়ে কিছু পুরনো কবর আছে, সেখানে গুপ্তধনের লোভে বেশিরভাগ লোক ঘুরতে যায়। উইসেল কথা বলার মাঝেই ডামলাকে সতর্ক করে দিয়ে বলে সে যেন উপরতলায় না যায়। এরপর উইসেল চলে যায়, কিন্তু উইসেল বারণ করা সত্ত্বেও ডামলা রাতে সিঁড়ি ভেঙে উপরের ঘরে চলে যায়। আর সেখানে সে এমন কিছু খুঁজতে থাকে যাতে তার সমস্যার সমাধান হয়। পুরনো জিনিসপত্রের সঙ্গে ডামলা সেখানে একটা কাপড়কে ঝুলে থাকতে দেখে। সে যখন কাপড় সরিয়ে চেক করতে যাবে এমন সময় তার স্বামী জিম কল করে। ডামলা জিমকে মিথ্যা কথা বলে যে সে তার বান্ধবী এমব্রোর সাথে দেখা করতে এসেছে, আর আজ রাতটা সে এমব্রোর বাড়িতেই থাকবে। অপরদিকে তখন সেই গ্রামের একটা পরিত্যক্ত বাড়িতে আমরা খাদিজাকে দেখতে পাই, যাকে দীর্ঘ বছর ধরে তার ভাই সালে বন্দি বানিয়ে রেখেছিল।
কারণ খাদিজা শয়তানের সঙ্গে চুক্তি করেছিল আর কালাজাদুর সঙ্গে যুক্ত ছিল। তখনকার দিনে কালাজাদু ছিল এক জঘন্য অপরাধ। এই অপরাধে যারা দোষী হয় তাদের একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড। সেই কারণে তার নিজের ভাই হওয়া সত্ত্বেও নিজের বোনকেই দিনের পর দিন কালাজাদু করার অপরাধে এইভাবে শাস্তি দিয়ে আসছে। এদিকে তখন ডামলা উপরের ঘর থেকে ফিরে এসে বিছানায় শুতে যাবে, তখন তার ভয় লাগছিল, তাই সে লাইট অন করে শুয়ে পড়ে। তখনই ডামলার এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকাতেই দেখে কামাল ও তার পুরো পরিবারের অভিশপ্ত প্রেতাত্মাকে দাঁড়িয়ে থাকতে। পরিবারে সেই বাচ্চাটিও ছিল, যে বাচ্চাটা এতদিন ধরে তাকে ভয় দেখিয়ে এসেছে। তারা প্রত্যেকেই ডামলাকে কিছু বলতে চায়, কিন্তু ডামলা ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। ছুটতে ছুটতে সে জঙ্গলের পথ ধরে, আর পথের এক প্রান্তে সেই ভয়ঙ্কর কাকতাড়ুয়াকে দেখতে পায়। ডামলা সেদিকে গুরুত্ব না দিয়ে সে আবারও সামনের দিকে ছুটতে থাকে। তখন সে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, আর এটাই হলো সেই বাড়ি যে বাড়িতে খাজিদাকে বন্দি করে রাখা হয়েছে। ডামলা আবারও ছুটতে শুরু করে, আর তখনই হঠাৎ তার সামনে এক বীভৎস চেহারা নিয়ে সেই জিন পথ আগলে দাঁড়ায়। সেই দৃশ্য দেখতেই ডামলার ঘুম ভেঙে যায়। সে বোঝে এগুলো আসলে তার একটা দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে যখন উইসেল ডামলার খোঁজ নিতে আসে, তখন ডামলা তাকে স্বপ্নে দেখা জায়গাটার বিবরণ দিয়ে বলে ওখানে একটা বড় কাকতাড়ুয়া ছিল। উত্তরে উইসেল বলে, সত্যি এই গ্রামে ঢোকার মুখে জঙ্গলের দিকে গেলে সেই স্থান মিলবে। রাস্তাটা অনেক পুরনো, ওই জায়গাটা নিরাপদ নয়। ওইদিকে বন্য পশু আছে, খুবই বিপজ্জনক জায়গা, সেখানে কেউ যায় না। এরপর উইসেল চলে গেলে ডামলা নিজের গাড়িতে চেপে সেই জঙ্গলের পথে কাকতাড়ুয়া পর্যন্ত যায়, আর মোবাইলে সেখানকার ভিডিও তৈরি করতে থাকে। ঠিক তখনই একজন বৃদ্ধ মহিলা এসে ডামলাকে চমকে দেয়। আসলে এই মহিলাই ছিল কালা জাদুকর, যে হাসানের উপরে শয়তানের অভিশাপ প্রয়োগ করেছিল। মহিলাটি একটা ঘরের দিকে ইশারা করে সেখানে যেতে বলে। এদিকে তখন ডামলা তার মোবাইল ক্যামেরা অন রেখেই ভিডিও রেকর্ড করে চলেছিল। এমন সময় সেই বাড়ি থেকে একটা শব্দ ভেসে আসলে কিছু মুহূর্তের জন্য ডামলা সেদিকে চাইতেই দেখে বৃদ্ধ মহিলাটি অনেক দূরে চলে গেছে, যা কোনোভাবেই সম্ভব ছিল না। মহিলা চলে যেতেই সেখানে হঠাৎ খাজিদার ভাই সালে চলে আসে, আর সে ডামলাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ডামলা ওই পরিত্যক্ত বাড়িটাকে দেখিয়ে প্রশ্ন করে ওখানে কি আছে। সালে বলে, এই জায়গাটা নিরাপদ নয়, খোদা না করুক আপনার কোনো ক্ষতি হোক। জঙ্গলে প্রচুর নেকড়ে এবং কুকুর আছে, জানেন তো এই গ্রামে লোকবসতি একদমই নেই, কথাগুলো মনে রাখবেন। এরপর ডামলা বাড়িতে ফিরে এসে রেকর্ড করা ভিডিওগুলো দেখতে থাকে, কিন্তু কোনো ভিডিওর মধ্যেই সেই বৃদ্ধ কালা জাদুকর মহিলাটিকে দেখা যায় না। এই ঘটনা ডামলাকে বেশ অবাক করে দেয়। অপরদিকে তখন সালে খাজিদার কাছে গিয়ে তাকে নানাভাবে অত্যাচার করতে থাকে। খাজিদা ভয়ে ভয়ে বলে, শয়তান যদি আমার সামনে আসে আমি তখন কি করব? উত্তরে সালে বলে, তোমার এই শাস্তি প্রাপ্য। আমি সবসময় আল্লাহর কাছে বলি তুমি যেন মরে যাও, তোমার জন্য ছেলেগুলো মরেছে, এরপরেও তুমি শান্তি চাও। এদিকে তখন ডামলা হঠাৎ উপরতলা থেকে একটা শব্দ শুনতে পায়। বিষয়টা দেখবার জন্য উপরে গেলে সেখানে তেমন কিছুই সে খুঁজে পায় না। এরপর সে একটা দরজার পাল্লা খুললে ঘরের মধ্যে একটা অদ্ভুত ছবি দেখতে পায়, যেখানে ছবির মেয়েটা অবিকল ডামলার মতোই দেখতে। অবাক হয়ে সে ঘরের বাকি জিনিসগুলোকে দেখতে থাকে। তারপর আবার যখন সে ছবিটার দিকে তাকায়, তখন সে দেখে সেখানে ছবি নেই, বরং শুধু ভাঙা ফ্রেমটা রয়েছে। ডামলার তখনই মনে পড়ে নুরুল্লাহ ওঝার কথাগুলো, ভয় পেও না, মনের ভিতরে অন্ধকারকে ঢুকতে দাও, ভয় পেলে দুঃস্বপ্ন সত্যি হয়ে যাবে। তাই ডামলা সাহসের সাথে নিজেকে সামলে নিয়ে আবারও চারিদিক ঘুরে দেখতে থাকে। হঠাৎ একটা অদৃশ্য হাত ডামলাকে একটা রুমের ভিতর টেনে নিয়ে যায়। ডামলা রুমের ভিতর সেই অদৃশ্য প্রেতাত্মার উপস্থিতি অনুভব করলেও কাউকে সেখানে দেখতে পায় না, কিন্তু আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর প্রেতাত্মারা ডামলার চারিপাশেই ছড়িয়ে রয়েছে। এরপর সে রুমের মেঝে থেকে একটা পুরনো ছবি কুড়িয়ে পায়, যা ছিল কামাল আর খাজিদার পরিবারের। ছবিটা নিয়ে সে আবারও নিচের রুমে ফিরে আসে। পরদিন সকালে ডামলা সেই ছবিটা উইসেলকে দেখিয়ে জানতে চায় এরা কে। উইসেল সবটাই বলে। সে বলে, আমার মায়ের থেকে শুনেছি কামাল আর হাসান দুই ভাই ছিল, কামাল ছোট আর হাসান বড় ভাই। কামাল খাজিদা নামের একটা মেয়েকে ভালোবাসত, আর খাজিদা উইসেলের মাসি ছিল। এরপর বিষয়টা এমনই দাঁড়ায় যে কামালের মতো হাসানও খাজিদাকে মনে মনে ভালোবাসতে থাকে, আর সেই সময় এটাই রীতি ছিল যে পরিবারে বড় ছেলের বিয়ে প্রথমে হবে। হাসান সেই সুযোগটাকে কাজে লাগায়,
তাই বাধ্য হয়ে খাজিদা জোরপূর্বক হাসানকে বিয়ে করে। আসলে সেই সময়কার সমাজে মেয়েদের ইচ্ছাকে কোনো প্রাধান্যতাই দেওয়া হতো না। আর সে এতটুকুই জানে যে বিয়ের 1 মাসের মধ্যেই হাসানের মৃত্যু হয়ে যায়। আর লোকেদের বক্তব্য ছিল যে খাজিদা কোনো শয়তান জিনের সঙ্গে চুক্তি করেছিল। এরপর কিছু বছর পর্যন্ত খাজিদা কামালের সঙ্গে ছিল। একদিন রাতে কামাল তার নিজের ছেলেকে মেরে নিজেও আত্মঘাতী হয়েছিল। আর সেই সময় খাজিদা গর্ভবতী ছিল, তবে তার সেই বাচ্চাও আর বেঁচে নেই। সেই কথা শুনে ডামলা জানতে চায় খাজিদা এখন কোথায়। উত্তরে হুইসেল জানায় খাজিদা কোথায় যেন হারিয়ে যায়। তবে গ্রামবাসীদের মুখে শোনা যায় কালাজাদু করার কারণে সে জিনদের হাতে শিকার হয়েছে। কিন্তু আমরা জানি খাজিদা এখন তারই ভাইয়ের অত্যাচারে নজরবন্দি হয়ে রয়েছে। এর মানে লোকচক্ষে বর্তমানে খাজিদার ভাই সালে মানে হুইসেলের মামাই এখন শুধু বেঁচে আছে। সেই কারণে ডামলা সালের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। প্রথমে সালে ডামলার সাথে স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু পরে সে যখন খাজিদা সম্পর্কে জানতে চায় তখন সালে পরিষ্কার জানিয়ে দেয় সে যেন এই বিষয়ে মাথা না ঘামায়, কারণ এই ঘটনা বহু বছরের পুরনো। আজ সকলেই এই বিষয়টা ভুলে গিয়েছে। তাই সালে ডামলাকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই সালের স্ত্রী ফাতেমাকে দেখা যায়, যে অনেক কিছু বলতে চায় কিন্তু নিজের স্বামীর ভয়ে মুখ বন্ধ করে থাকে। একসময় সে ভেতরে চলে যায়। অপরদিকে তখন খাজিদা সেই পরিত্যক্ত বাড়িতে বন্দি অবস্থায় নিজের পরিবারের সকল সদস্যকে এক ভয়ানক রূপে দেখতে পায়, কারণ সেই কালাজাদুর প্রভাব তখনও কাটেনি। খাজিদা সবসময় তাদের কাছে ক্ষমা চায়, এবার যেন তারা তাকে মুক্তি দেয়। কিন্তু খাজিদার শাস্তি যেন দিন দিন বেড়েই চলেছে। রাত হলে সালে খাজিদাকে তার সন্তানদের কবরের কাছে নিয়ে যাবে বলে বাড়ি থেকে বের হতে যাবে, তখন ফাতেমা বলে, তোমার বিবেকবোধ না থাকলেও অন্তত খোদাকে ভয় পাও, খাদিজা তোমার বোন। সেই কথায় সালে রেগে যায় ও বলে, শাস্তি চলবে, যারা শয়তানকে মানে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, তাই চুপচাপ থাকো। এই কথা বলতেই সেখানে হুইসেল চলে আসে। তখন সালে তাকে দেখতেই চড়থাপ্পড় মারতে থাকে, কারণ সে ডামলাকে তাদের পরিবারের কথা বলেছিল। হুইসেল বাড়ি ফিরে সেই কথা তার মা হানিফাকে বলে দেয়। অপরদিকে তখন সালে খাজিদাকে কবরস্থানে নিয়ে যায়, যাতে খাজিদা তার মৃত সন্তানদের কবরের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারে। বন্দি অবস্থায় থাকা ও নিজের ভাইয়ের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠা, এই দুই বিষয়ের সাক্ষী হয়ে খাজিদা নিজেও আর বেঁচে থাকতে আগ্রহ পায় না। খাজিদা বহুবার তার ভাই সালেকে বলেছে সে কালাজাদু করেনি, তার প্রথম স্বামী হাসানকে অন্য কেউ কালাজাদু করে মেরেছে, এই কাজ তার নয়। কিন্তু সালে কখনোই খাজিদার কথাকে বিশ্বাস করেনি। আজ কবরস্থান থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা ভয়ঙ্কর শয়তান জিন সালের পিছু নেয়। সালে ভয় পেয়ে সামনের দিকে এগোতে গেলে সে নিজেকে খুঁজে পায় একটা কবরের মধ্যে। সে কবরের মধ্যে থেকে উঠে আসার চেষ্টা করে। ঠিক তখনই পিছনে তাকাতেই সে দেখতে পায় সেই ভয়ঙ্কর শয়তান জিন তাকে আক্রমণ করতে ছুটে আসছে। পর মুহূর্তে সালের ভ্রম কেটে যায়। আসলে সে এতক্ষণ মাটিতে শুয়ে ছটপট করছিল। এদিকে তখন হানিফা অতীতের কিছু স্বপ্ন দেখতে পায়, যেখানে কামাল, খাজিদা ও হাসানের মৃত্যুর দৃশ্যও ফুটে ওঠে। একসময় তার স্বপ্নে সেই শয়তান জিন এসে পড়ে, যে কারণে হানিফার ঘুম ভেঙে যায়। অপরদিকে তখন ডামলা আবারও উপরের ঘর থেকে কারোর ডাক শুনতে পায়। এরপর যখন সে শব্দের উৎসকে লক্ষ্য করে উপরে পৌঁছায়, তখন দেখা যায় কাঠের দেওয়ালের পিছন থেকে সেই শব্দ আসছে। ডামলা বিষয়টা দেখতে যাবে, এমন সময় সে পা পিছলে নিচে পড়ে যায়। পরদিন হুইসেল এলে সে ডামলাকে সিঁড়ির উপরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে হুইসেল তাদের গ্রামের একমাত্র ডাক্তার সালের স্ত্রী ফাতেমাকে ডেকে পাঠায়। অপরদিকে তখন হুইসেলের মা হানিফাকে সেই বৃদ্ধ কালা জাদুকরের বাড়িতে দেখা যায়, যেখানে জাদুকর বলে এখনও জিনের চুক্তি অনুযায়ী কুরবানি সম্পূর্ণ হয়নি, তাই তুমি এখান থেকে চলে যাও। এদিকে তখন ফাতেমা ডামলাকে চেক আপ করলে জানতে পারে তার প্রেশার কমে গেছে, তাই সে মাথা ঘুরে নিচে পড়ে গেছে। এরপর যখন সে প্রেশার মাপার যন্ত্রটা খুলতে যায়, তখন সে ডামলার হাতে সেই কালো দাগটাকে দেখতে পায়, যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই আর কোনো কথা না বাড়িয়ে সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এমনকি সে হুইসেলকেও কিছু বলে না। সেই রাতে কাপড় সেলাই করার সময় ফাতেমা দেখতে পায় তার স্বামী সালে এক ভয়ঙ্কর রূপ ধরে তার দিকে এগিয়ে আসছে, আর তার সাথে খাজিদাও আছে। সে বলছে যে সত্যকে লুকিয়ে রাখে সেও সমান অপরাধী। এই কথা বলে সালে ফাতেমার জিভ টেনে ছিঁড়ে ফেলে। তখনই ফাতেমার চেতনা ফিরে আসে। সে বুঝতে পারে সত্যিটা লুকিয়ে রাখা তার মোটেও উচিত হবে না। অপরদিকে তখন ডামলার মোবাইল হাত থেকে পড়ে বিছানার নিচে চলে যায়। ডামলা মোবাইল তুলতে গিয়ে বিছানার নিচ থেকে দেখতে পায় সামনের দরজা নিজের থেকে খুলে যাচ্ছে ও সেই ভয়ঙ্কর বাচ্চাটা সেখানে দাঁড়িয়ে আছে।
ভয় পেয়ে ডামলা বিছানার উপর তাকালে দেখে দরজা খোলা, কিন্তু সেখানে সেই ছেলেটা নেই। এই দৃশ্য বারবার হতে থাকে। একসময় সেই বাচ্চা ঘরে প্রবেশ করে, কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কামালের প্রেতাত্মা এসে ছেলেটাকে চেপে ধরে, যা দেখে ডামলা ভয় পেয়ে যায়, আর পর মুহূর্তে সব কিছু অদৃশ্য হয়। এমন সময় বাড়ির দরজার বাইরে ফাতেমা এসে নক করতে থাকে। দরজা খুললে ফাতেমা শুধু বলে ডামলাকে সেখান থেকে চলে যেতে, এছাড়া সে আর কিছুই বলে না। এদিকে তখন সেই শয়তান জিন হানিফা ও উইসেলকে ভয় দেখাচ্ছিল। একসময় জিন উইসেলকে মেরে ফেলে, যা দেখে হানিফা ভয় পেয়ে যায় ও সোজা চলে যায় সালের বাড়িতে। হানিফা তার জীবনের একটা গোপন সত্য কথাকে তুলে ধরে সালের কাছে। সে বলে, যতদিন আমি নিজের মধ্যেই সত্য কথাটাকে লুকিয়ে রাখবো, ততদিন সেই জিন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এই সব কিছুর জন্য আমিই দায়ী, সব আমার জন্যই ঘটেছে। আমি অভিশাপ ডেকে এনেছি, তাই আজ আমার ছেলেকে মরতে হলো। আর এখানেই কাহিনীর আসল সত্যটা উন্মোচিত হয়। যে পরিবারকে কেন্দ্র করে এত কিছু ঘটেছে, সেই পরিবার সম্পর্কে আমরা আগেই অনেক কিছু জানতে পেরেছি। কেন কামাল ও হাসান দুই ভাইয়ের মধ্যে শত্রুতা ছিল। তবে এই ঘটনার আড়ালে আরও একটা ঘটনা লুকিয়েছিল, যা এখন আমরা জানতে পারবো। বারাস গ্রামে কামাল ও খাজিদা যখন একে অপরকে ভালোবাসত, তখন অপরদিকে সেই গ্রামে খাজিদার বোন হানিফা মানে উইসেলের মা কামালের বড় ভাই হাসানের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকত। এই ঘটনা প্রায়ই ঘটত। হাসান হানিফাকে কথা দিয়েছিল সে তাকে বিয়ে করবে, কিন্তু পরবর্তী সময় হাসান তার নিজের ছোট ভাই কামালের প্রেমিকা খাজিদাকে খুবই পছন্দ করে ফেলে ও বিয়েও করে নেয়, যে বিষয়টা হানিফা কিছুতেই মেনে নিতে পারেনি। তাছাড়াও কামালের বড় ভাই যেহেতু তার প্রিয় মানুষটিকে কেড়ে নিয়েছিল, তাই হানিফা ও কামাল মিলে হাসানের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র করতে থাকে। তারা দুজনে গ্রামের এক প্রত্যন্ত এলাকায় এক বৃদ্ধ কালা জাদুকরের কাছে যায়, যে মহিলা কালা জাদুর চর্চা করত। এই মহিলাই হলো সে যে ডামলাকে গ্রামের সেই পরিত্যক্ত বাড়ির সামনে দেখা দিয়েছিল, যার ছবি ডামলা তার মোবাইলে ক্যাপচার করতে পারেনি। কি করেই বা ক্যাপচার হবে? আসলে তো সেই মহিলা বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না, কারণ সে অনেক আগেই মারা গিয়েছিল। হানিফা হাসানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করতে চেয়েছিল, আর কামালও হাসানকে মারতে চেয়েছিল, কারণ বড় ভাই হয়েও সে তার প্রেমিকাকে বিয়ে করে প্রতারণা করেছে। আর দ্বিতীয়ত, হাসান মারা গেলে খাজিদার বিয়ে গ্রামের রীতি অনুযায়ী কামালের সাথেই হয়ে যাবে। কিন্তু সেই বৃদ্ধ কালা জাদুকর মহিলা কামালকে বলে, তোমার ভাই হাসান পথ থেকে সরে যাবে আর খাজিদা তোমার হবে, বিনিময়ে কুরবানি দিতে হবে। কালা জাদুর পর যখন কামাল ও খাজিদার বিয়ে হবে, তখন তাদের প্রথম সন্তানকে সেই জিনেদের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, আর তা না হলে এর পরিণতি হবে ভয়ানক। কিন্তু এই সব কিছু জানা সত্ত্বেও কামাল তার চাওয়া পাওয়ার নেশায় এতটাই পাগল হয়ে উঠেছিল যে সে খুব সহজেই রাজি হয়ে যায়। এর মানে এই কালা জাদুর পিছনে ছিল হানিফা ও কামালের হাত। এই কথা শুনতেই সালে রেগে গিয়ে তার বোন হানিফাকে বারবার প্রশ্ন করতে থাকে, তুই কেন এসব করলি? আসলে কালা জাদুর পিছনে খাজিদার কোনো হাতই ছিল না, বরং মূল হাত ছিল খাজিদার বোন হানিফা ও কামালের। যখন কামাল ও খাজিদার বিয়ে হয়ে যায়, তখন হানিফার জ্বলন হতে থাকে। সে চেয়েছিল হাসানের মৃত্যু, যা হয়েছে, কিন্তু তার সাথে সে মনে মনে এটাও চেয়েছিল যে তার বোন খাজিদাও কষ্ট পাক। এমন সময় তার সন্তানের মৃত্যু হয়ে যায়। হানিফা তখন ভয় পেয়ে মনে করে খাজিদা বুঝি সব কিছু জেনে গেছে, তাই সে খাজিদার উপরে সমস্ত দোষ চাপিয়ে দেয়। সে সকলকে বলে খাজিদাই হাসান ও কামালের উপরে কালা জাদু করেছে। অপরদিকে তখন ডামলা আবারও উপরতলায় যায়, যেখানে যেতে উইসেল বারণ করেছিল। ডামলা সেখানে যেতেই হঠাৎ নিজের থেকেই কাঠের দেওয়াল ভাঙতে থাকে, আর সে ওখানে তার অতীতে ঘটে যাওয়া সকল দৃশ্যকে দেখতে পায়। সে দেখে হানিফা আসলে খাজিদাকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিল, কারণ সে জানতে পেরেছিল খাজিদার গর্ভে যে দ্বিতীয় সন্তান ছিল সেটাই হলো কামালের প্রথম সন্তান, আর সেই বাচ্চারই কুরবানি দেওয়ার ছিল, যে হলো ডামলা। যেহেতু হানিফা খাজিদাকে ঘৃণা করত, তাই সে এই বিষয়টা কাউকে বলে না। অপরদিকে সালে এটাই জানতো যে খাজিদা কালা জাদুর সঙ্গে যুক্ত, তাই জাদুর প্রভাব নিশ্চয়ই তার নবজাতক সন্তানের উপর পড়বে। তাই তাকে খাজিদার কোল থেকে কেড়ে নিয়ে যায় জ্যান্ত কবর দেবে সেই উদ্দেশ্যে। তখন সেখানে ফাতেমা উপস্থিত হয়ে সেই নবজাতক শিশু মানে ডামলাকে উদ্ধার করে নিয়ে যায় ও শহরের এক কোণে ফেলে দিয়ে আসে, যাতে কোনো সহৃদয় ব্যক্তি কুড়িয়ে নিয়ে যায়। আর এই কারণেই ফাতেমা বারবার ডামলাকে বাঁচানোর চেষ্টা করছিল,
কারণ জিন ওকে মেরে ফেলতো। এরপর কামাল ও হাসানের বাবা তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। তারপর সে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়। এরপর ডামলা দেখে সেই বাচ্চা ছেলেটা আবারও সেখানে এসে ইশারাতে নিজের দিকে ডাকছে। ডামলা ছেলেটাকে অনুসরণ করে বাড়ির বাইরে আসলে দেখে ফাতেমা সালেকে বলছে ডামলাই সেই বাচ্চা যাকে জিনের উদ্দেশ্যে কুরবানি দিতে হবে। আর সে আরও বলে, তুমি ডামলাকে হত্যা করো না, তুমি অনেক আগেই বিনা অপরাধে খাজিদাকে শাস্তি দিয়ে অনেক পাপ কাজ করেছ। তখনই জিন সালেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর সালে ফাতেমার গলা টিপে তাকে হত্যা করে। এরপর সালে ডামলাকে খুঁজতে চলে যায়। অপরদিকে হানিফা তার মৃত ছেলে উইসেলের কাছে যায়, যেখানে জিন তাকেও মেরে ফেলে, কারণ হানিফা এই সকল বিষয়ের সঙ্গে জড়িয়েছিল। এদিকে তখন ডামলা সেই ছেলেকে অনুসরণ করছিল, মানে তার মৃত ভাই যাকে কাহিনীর শুরুতে কুরবানি দেওয়া হয়েছিল। সে ডামলাকে সেই পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় যেখানে খাজিদা বন্দি অবস্থায় ছিল। ডামলা খাজিদাকে বলে সে তার মেয়ে। সেই কথা শুনে খাজিদা খুব খুশি হয় আর তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই একে অপরকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় সেখানে সালে উপস্থিত হয়ে ডামলার গলায় দড়ি পরিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে, কারণ সালে সেই সময় জিন দ্বারা আক্রান্ত ছিল। যাওয়ার সময় খাজিদা সালেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বাধা দিতে পারে না। তখন সালের মুখ থেকে আরও একটা সত্য বেরিয়ে আসে। আসলে সেই কালা জাদুকরের শর্ত অনুযায়ী বলা হয়েছিল কামাল ও খাজিদার প্রথম সন্তানকে তাদেরকে কুরবানি দিতে হবে, আর কামাল সেটা করেও ছিল। তাহলে কেন সেই শয়তান জিন বারবার দেখা দিয়ে বলছিল তাদের শর্ত পূরণ হয়নি আর তাই প্রত্যেকের ক্ষতি করছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তখন সালের মুখে জানা যায় কামাল যে সন্তানকে হত্যা করেছিল সেটা আসলে তার সন্তানই ছিল না, সেটা ছিল কামালের বড় ভাই হাসানের সন্তান। অর্থাৎ হাসানের মৃত্যুর পূর্বে তার ও খাজিদার মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল, আর তখন খাজিদার গর্ভে সন্তান এসে গিয়েছিল, যেটা খাজিদা গোপন করেছিল, যার ফলে কামাল মনে করতে থাকে সেটাই তার প্রথম সন্তান আর তাকে কুরবানি দিয়েই হয়তো কালাজাদুর শর্ত পূরণ হবে। কিন্তু আসলে সেটা কামালের প্রথম সন্তান ছিল না। তার প্রথম সন্তান ছিল ডামলা, আর যে তখনও পর্যন্ত জীবিত আছে। তাই সালে ডামলাকে একটা গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলে, আর এখানেই জিনের চুক্তি সম্পূর্ণ হয়। ঠিক তখনই খাজিদা সালের পিছন দিক থেকে একটা কুড়ুল দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর সে ডামলার মৃত শরীরটাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন আমরা সেই অভিশাপে মরে যাওয়া সকল ব্যক্তিদেরকে দাঁড়িয়ে থাকতে দেখি, যারা তখন খাজিদার কোলে মৃত ডামলাকে নিয়ে যেতে দেখছিল। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য